ছেড়ে দে, ছেড়ে দে। কিরে, তোদের আম কুড়োনো হলো? আর কত আম কুড়োবি? চল চল, অনেক রাত হয়ে গেল যে। কথাটা বলে উঠল পাড়ার ছেলে ছোকরাদের মধ্যে সব থেকে বদমাইশ ছেলে বকাই। পাঁচু, বকাই আর লোখাই তিন বন্ধুতে মিলে ঝড় বাদলের রাতে এসেছে গ্রামের বাইরে অন্ধকারময় কঙ্কালীতলার আমবাগানে। ওদের উদ্দেশ্য আম কুড়োনো। গ্রামের কুকুর বেড়ালো ওইদিকে কখনো পা রাখে না। সবাই মনে করে এই কঙ্কালীতলার আমবাগানে কিছু একটা আছে, কিন্তু সেটা যে কি কেউ দেখেনি। পাঁচু বলল, আজকে আমি পুরো এক ঝুড়ি আম কুড়িয়েছি, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না। ওইদিকে এত আম গাছ থাকা সত্ত্বেও কেউ যে কেন আসে না ওইদিকে জানি না। আরে সব গুজব রে গুজব। কার মুখে কি শুনেছে সেই তিল থেকে তাল, বুঝিস? ওটাই হয়েছে, ভুলভাল রটিয়েছে এই আম বাগানের নামে। ঠিকই বলেছিস, নয়তো এতক্ষণ ধরে আম কুড়োচ্ছি, কিচ্ছু দেখতে পাবো না। সত্যি যদি কিছু থাকতো তাহলে ঠিকই দেখতে পেতাম। আরে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার চল বাড়ি চল। দেখছিস নে, আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি নামবে। চল চল। সবাই যে যার আমের ঝুড়ি মাথায় তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর ঠিক তখনই পাঁচু দেখতে পেল একটা আম গাছে লাল সুতোয় বাঁধা একটা রূপোর মাদুলি ঝুলছে। আর এটা কি রূপোর মাদুলি নাকি? এটা এইখানে কে রাখলো? আরে মালটা ঝেঁপে দিলে অনেকগুলো টাকা আসবে, ওরা কেউ দেখেনি। নিয়ে নে এটা। আগে পিছে কিছু না ভেবে পাঁচু টাকার লোভে রূপোর মাদুলি ছিঁড়ে নিল সেই আম গাছ থেকে। মাদুলিটা ছেঁড়ার সাথে সাথে একটা চিৎকার ভেসে এলো সেই আম গাছ থেকে, যেন কেউ অনেক অপেক্ষার পর মুক্তি পেয়েছে। পাঁচু কিছু বুঝে উঠতে পারল না কি হলো ব্যাপারটা। সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সবার অজান্তে সেই গাছ থেকে একটা কালো ধোঁয়া যেন বেরিয়ে আসছে চারিদিকে, আর আস্তে আস্তে তার অবয়ব ফিরে পাচ্ছে। গাঢ় কুচকুচে অন্ধকার, যেন জমাট বাঁধছে লাল আগুনের মতো দুটো চোখ। বিকাল থেকে শুরু হয়েছে মেঘের গর্জন আর ঝোড়ো হাওয়া। চৈত্র মাস, কালবৈশাখীর প্রকোপ ছাড়া অন্য কিছু নয়। আকাশ একটু গড়গড় করছে কি ছাইনাই করছে। গ্রামের ঘরে ঘরে অমনি 100 ভোল্টের ডুমগুলো বদলে গিয়ে জ্বলে উঠছে কুপি আর কেরোসিনের দম দেওয়া হ্যারিকেনগুলো। অনুন্নত পরিবেশ, ছোট্ট গ্রাম। শিক্ষার আলো না থাকায় কুসংস্কার, ভূত প্রেত এইসবে একটু বেশি আসক্ত এই জায়গা। মানুষজন রাস্তাঘাটে দেখাই যায় না। গ্রামের একধারে একেবারে শ্মশানের ঠিক পাশেই এই কঙ্কালীতলার আমবাগান। যে যার ঝুড়ি আর হাতে লণ্ঠনগুলো নিয়ে হাঁটা দিয়েছে তিনজনে। ছেলে মানুষ, এই গণ্ডগ্রামে তারা যে এই রকম একটা জায়গার সন্ধান পাবে সেটা তারা আশাও করেনি। সে ঠিক আছে, কিন্তু তোদের দুজনকে যে এখানে আমি এনেছি এটা কাউকে বলার দরকার নেই, বুঝলি? তাহলে সবাই পানি খাবো। আম গাছের ডাল থেকে একজোড়া কটমট করে তাকিয়ে আছে চোখ, কিন্তু ব্যাপারটা কেউ খেয়াল করেনি। চোখগুলো যেন জ্বলন্ত আগুনের গোলা, যেন ওত পেতেই বসে আছে। সুযোগ পেলেই যেন নেমে এসে তার শিকার ধরবে। আরে আমি তো ভাবছি যে এই আমগুলো যদি হাটে গিয়ে বিক্রি করা যায় তাহলে কেমন হবে বলতো? কিছু আম খাওয়া হবে, আবার কিছু আম বেচে মাল করিও কিছু আসবে। কি বলিস? বুদ্ধিটা কেমন দিলাম বল? কথাটা খারাপ বলিসনি তো তুই। এমনিতেই ঝড়ে পড়ে থেতো হয়ে গেছে, রাখাও যাবে না। ঠিক আছে, আমিও কাল তোর সাথে হাটে যাব। কিরে বাচু, তুই যাবি তো? এ শালা, তোর কোনো সারা শব্দ নেই কেন রে? হ্যাঁ, কোনো উত্তর এলো না পাঁচুর থেকে। সে তাদের থেকে একটু দূরত্বতেই ছিল। লণ্ঠনের আলোয় যত দূর দেখা যায়, পিছন ফিরে তারা দেখে সেখানে কেউ নেই। ব্যাপারটা দেখে তারা সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ে। কিরে, পাঁচু আবার কোথায় গেল? সেটাই তো দেখছি রে।
এতক্ষণ তো আমাদের পিছু পিছু হাঁটছিল বেটা। ফেলে আসা অন্ধকার মাখা পথটা যেন তাদের এই রকম অবস্থা দেখে দাঁত টিপে টিপে হাসছে। একটা চাপা ভয় যেন তাদের থেকে সৃষ্টি হয়ে পুরো পরিবেশে ছড়াচ্ছে। পাঁচুর খোঁজে তারা আবারও ওইদিকে রওনা দিল। পাঁচু, আই পাঁচু, পাঁচু রে! আরে রাত হয়েছে ভাই, ভয় দেখাস না, আমি জানি তুই লুকিয়ে আছিস, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। রাস্তা হাঁটতে হাঁটতে তারা অনর্গল হেঁকে যাচ্ছে পাঁচুকে। পাঁচু রে! আরে এই পাঁচু, পাঁচু, আরে শুনতে পাচ্ছিস নাকি রে? ভয় দেখাস না, আমি জানি তুই লুকিয়ে আছিস, তাড়াতাড়ি পাঁচু! বেরিয়ে আয় বলছি। শুনতে পারলে সাড়া দে, ইয়ার কি করিস না। ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে থাকা শিয়ালগুলো বিশ্রীভাবে কেঁদে উঠল। আকাশের মেঘটাও আগের থেকে বেশ জমাট বেঁধেছে। রাত হয়েছে ভাই, ভয় দেখাস না, আমি জানি তুই লুকিয়ে আছিস। এ কি রে লখাই, এখানে এত রক্ত পড়ে আছে কেন? হ্যাঁ, কি হয়েছে এখানে? পাঁচুর কোনো বিপদ হলো না তো? তারা দেখল চাপ চাপ রক্ত লেগে আছে রাস্তার চারিদিকে, যেন কেউ টেনে নিয়ে গেছে পাঁচুকে ওই আমবাগানের দিকে। তারা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাথার ঝুড়িগুলো নামিয়ে রেখে দৌড় দিল দুজনেই। কি যে বিপদ ঘটেছে সেটা তারা ধারণাও করতে পারছে না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! আরে এটা তো পাঁচুর গলা। হ্যাঁ, ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে রে। তবে কি সবাই ঠিকই বলে রে? সত্যি কি ওই কঙ্কালি তলার আমবাগানে কিছু আছে? কি রে, বল না। আরে এখন অত কথা বলার সময় নয়, চল, পাঁচুকে বাঁচাতে হবে আমাদের। ছুটতে ছুটতে আবারও তারা কঙ্কালীতলার আমবাগানে এলো। তখন সব শেষ। পাঁচুকে যেন মেরে আম গাছের গোড়ায় বসিয়ে রেখে গেছে। ওরে বাপরে, কি রে লখাই, কি হলো এইসব? পাঁচু, পাঁচু, চোখ খোল, চোখ খোল পাঁচু। পাঁচুর শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে তার চারপাশে পড়ে আছে। এই দৃশ্য কারোর পক্ষে সহ্য করা সহজ নয়। তারা দুজনেই পুরো নির্বাক। লখাই তো ভয়ে পুরো কাঠ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না তার। কিন্তু কিন্তু কে মারলো ওকে এভাবে? হ্যাঁ, তাদের কথা শেষ হলো না। প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকালো, সারা আকাশ জুড়ে আলো ঝলকানি ছড়িয়ে পড়ল চারিদিকে। আর বাজটা যেন সেই গাছে যেখানে পাঁচুকে হেলান দিয়ে রেখেছিল, ঠিক সেই আম গাছটার মাথার উপরেই পড়ল। কান ফাটা শব্দের পরে গাছের উপর থেকে হুড়মুড় করে যেন কি নেমে এলো। তারা দেখল গাছের উপর থেকে চার পায়ে নেমে আসছে একটা শরীর। অদ্ভুত তার শারীরিক গঠন, কঙ্কাল সার মাথা, চোখগুলো যেন আগুনের আঁচের মতো গনগন করছে, ধারালো দাঁতের শাড়িতে দাঁত বের করে হাসছে। লখাই, লখাই পালা, পালা, পালা! ততক্ষণে লখাই সম্মোহিত হয়ে সেইখানে দাঁড়িয়ে থাকে। অশরীরের দিকে তাকিয়েছিল সে। ওরে শালা, পালা, পালা ওইখান থেকে, লখাই পালিয়ে যা! বোকায়ের কথায় লকায়ের হুঁশ ফিরে আসে। সেখান থেকে পালাতে যাবে, তখনই তাকে ধরে ফেলে সে পিশাচ। বোকাই একবারও আর পিছনে তাকিয়ে দেখল না, কারণ সে জানে সে একা তার সাথে লড়াই করতে পারবে না। লখাইকে ওই অবস্থায় রেখে সে উল্টো দিকে দৌড় দিল। এতক্ষণে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে, সাথে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। লখাই দৌড়াতে দৌড়াতে গ্রামের প্রথম চায়ের দোকানে এসে হাঁপ ছাড়ল। হঠাৎ তার এইরকম আগমনে দোকানের সবাই খুব ভয় পেয়ে গেছে। খুড়ো বলল, আরে কি হলো রে তোর? এইভাবে দৌড়াতে দৌড়াতে কোথা থেকে আসছিস? আমার জিস কেন তুই? কি হয়েছে তোর?
হাঁপাতে হাঁপাতে বোকাই সব কথা তাদের খুলে বলল। খুড়ো বলল, আরে তুই কি রে? তুই তো জানিস যে ওই আমবাগানে এক শয়তান থাকে, তবুও তুই আমবাগানে কোন লজ্জায় আম কুড়াতে গেলি? আবার কোন নতুন বিপদ টেনে আনলি বলতো? তারাশঙ্কর বাবা বারবার বারণ করেছিল ওইদিকে কেউ যেন না যায়। অনর্থ করে দিলি, সব অনর্থ। তোরা নিজেরা তো মরবি, আবার আমাদেরকেও মারবি। তোমাদের যা বলার আমায় পরে বলো, এখন তোমরা তাড়াতাড়ি চলো। লখাইকেও মনে হয় ওই ভূতেই টেনে নিয়ে গেছে। বকাইয়ের উপর সবাই খুব রেগে যায়। খুড়ো সহ আরো কয়েকজন আর বোকাই হাঁটা দিল সেই আমবাগানের দিকে। মাথার উপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই দিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আমবাগানে পৌঁছতেই তারা তেমন কিছুই লক্ষ্য করল না, যেন সবকিছু স্বাভাবিক। লখাই, লখাই কোথায় রে তুই বাপ? কোথায় তুই? আমরা সবাই এসে গেছি, সারা দে। এই লখাই। অনেক খোঁজাখুঁজির পর লখাইকে একটা গাছে মৃত অবস্থায় ঝুলন্ত দেখা যায়। কি মর্মান্তিক দৃশ্য, চোখে দেখা যায় না। ওরে, লখাইকেও বাঁচাতে পারলাম না। করো, শুনতে পাচ্ছ? ওই আমবাগানের মাথাটা কেমন যেন নড়ছে, আর কেমন একটা আওয়াজ করছে। হ্যাঁ, তাই তো। ও ও আবার আসছে। পালিয়ে চলো, পালিয়ে চলো সবাই এখান থেকে, পালিয়ে চলো। তাদের কথা বলা শেষ হলো না, আম গাছ থেকে আবার সেই প্রাণীটি নেমে আসে। আর এসে ঝাঁপিয়ে পড়ে বকাইয়ের উপর। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। খুড়ো সহ আরো দুজন বোকাইকে বাঁচানো ছেড়ে অবাক হয়ে তাকিয়ে রইল সেই ভয়ঙ্কর মূর্তির দিকে। আর ঠিক এই সময় ওই পথ দিয়ে ফিরছিল তাদের গ্রামেরই তারাশঙ্কর তান্ত্রিক। সাধক মানুষ তিনি, আলাদা করে আর কিছুই বলতে হলো না তাকে। সর্বনাশ, সর্বনাশ করে ফেলেছিস। এখানে তোরা সবাই মিলে কি করছিস? কি ভেবেছিলি আমি সারা জীবন এই আমবাগানে বন্দী হয়ে থাকবো? খুড়ো সহ আরো দুইজন তারাশঙ্কর তান্ত্রিকের কাছে এসে তাদের প্রাণ ভিক্ষা চায়। তাদের চোখে মুখে ভয়ানক ভয়ের ছাপ ফুটে উঠেছে। রক্ষা করো, রক্ষা করো বাবা, রক্ষা করো। আবার কেন? কেন ফিরে এসেছিস? কি চাস তুই বল? মৃত্যু, মৃত্যু চাই, রক্ত চাই আমার। সেই পিশাচ যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। বোকায়ের মাথাটা মোটকে ঘাড় ধরে বেঁকিয়ে তাকে মেরে ফেলল। ঠিক এইভাবেই হয়তো পাঁচু আর লখাইকে মেরেছে, কিন্তু দোষটা কি তাদের? কেন? কেন এরকম অনর্থ করছিস তুই? মনে পড়ছে না? হ্যাঁ? আমায় ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নয়তো এর পরিণাম ভালো হবে না। না, কখনোই না। তোকে ছেড়ে দিলে তুই গ্রামের অসহায় মানুষগুলোর প্রাণ বিনা কারণে আবার নিতে শুরু করবি। আমি তা হতে দিতে পারি না। না, তুই আমাকে এখানে আটকে রাখতে পারবি না। আমি আবার মুক্ত হব, আর সেই দিন সবাইকে মারবো। ততদিনে তুই এখানেই বন্দী হয়ে থাক। রক্ত চাই আমি, আমি রক্ত চাই। অনেক দিন না খেয়ে এইখানে বন্দী হয়ে আছি, আমার রক্ত চাই। বলেই সেই অশরীরী নিতাই আর খুড়োর দিকে তাকায়। লোভের আগুন জ্বলছে তাদের চোখে। টাটকা রক্তের স্বাদ পেয়ে বারবার জিভ দিয়ে চেটে নিচ্ছে দাঁতে লেগে থাকা রক্তগুলো।
শেষ করে ফেলবো সবাইকে। হ্যাঁ, শেষ করে ফেলবো। বলে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই তারাশঙ্কর বাবা বিড় করে কিছু মন্ত্র বললেন। তারপর বন্দি করলেন সেই পিশাচকে। আগুন জ্বলে উঠল সেই পিশাচের আশপাশে। ছেড়ে দে, ছেড়ে দে। বন্ধ কর তোর এই মৃত্যু লীলা, আর ফিরে যা সেইখানে যেখান থেকে তুই এসেছিস। না, আমি যাব না। এইখানে আমি সবাইকে মারবো আর সুখে তাদের রক্ত খাবো। যাবি না? দেখ তাহলে। সেই গণ্ডির আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে, দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রবল যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলো সেই পিশাচ। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বলছি। আমি চলে যাব, চলে যাব, আমি চলে যাব, চলে যাব। না না, আর আমার কথার খেলাপ হবে না। আমি সত্যি চলে যাব, সত্যি। তারপর সেই পিশাচ ফিরে গেল সেইখানে যেখান থেকে সে উঠে এসেছিল। কি হলো বাবা? একে আমাদের মাথায় তো কিছুই ঢুকলো না। আসলে আজ থেকে ঠিক 5 মাস আগে আমি পিশাচ বশীকরণ সাধনা শুরু করি, কিন্তু আমার ভুলের কারণে পাতাল থেকে যাকে আমি ডেকেছিলাম তার পরিবর্তে অন্য একটি পিশাচ উঠে আসে। কিন্তু পরে জানতে পারি এটা একটা অশুভ শক্তি আত্মা। তাই অনেক কষ্ট করে যজ্ঞ সাধনার মাধ্যমে গ্রামের বাইরে এই গভীর জঙ্গলে এই অশুভ আত্মাকে বন্দি করে যায়। আমি বারবার গ্রামের সবাইকে বারণ করেছিলাম এই বাগানে যেন না আসে, যে আসবে তারই মৃত্যু ঘটবে। কিন্তু এরা 3 জন এই রাতের অন্ধকারে আম কুড়োতে এসে ওই গাছের রূপোর মাদুলির লোভে সেটা ছিঁড়ে নেয়, আর তারপরেই মুক্তি পায় এই পিশাচ। ফলস্বরূপ প্রাণ হারাতে হয় এই 3 বালককে। বলছি বাবা, আর কোনো ভয় নেই তো? সেই পিশাচ আবার ফিরে আসবে না তো? না না, আর কোনো ভয় নেই। সেই পিশাচ আবার ফিরে গেছে পাতালে। এখন থেকে এই জঙ্গল পিশাচ মুক্ত। এবার তোমরা সবাই বাড়ি ফিরে যাও আর এদের সৎকারের ব্যবস্থা করো। তারপর সবাই গ্রামে ফিরে আসলো এবং লখাই, বোকাই আর পাঁচুর মৃতদেহের সৎকারের কাজ সম্পন্ন করলো।